মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আমাদের চারপাশে কত শত মানুষ থাকেন, আর প্রত্যেকের ভেতরেই লুকোনো থাকে এক একটি বিচিত্র জীবনের গল্প। আজ তেমনই এক অভিজ্ঞতার ঝুলি উন্মোচন করব আপনাদের সামনে। এই গল্পটি আমার নয়, বরং আমার অত্যন্ত প্রিয় সম্মানীয় এক জেঠুর। আমার বলা গল্পগুলো শুনে তিনি অনুপ্রাণিত হয়ে তার জীবনের এক বিশেষ অধ্যায় আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন এবং অনুরোধ করেছেন যে আমি তা আপনাদের সবার সামনে যেন তুলে ধরি। গল্পের প্রেক্ষাপট আজ থেকে প্রায় 50 বছর আগে। সময়টা তখন সম্পূর্ণ ভিন্ন ছিল। স্মৃতির পাতায় ধুলো জমলেও সেই অভিজ্ঞতার রং এখনো ম্লান হয়নি। আমার সেই পরিচিত জেঠুর বয়স তখন মাত্র 26-27 বছর, একদম তরুণ যুবক। ঠিক সেই সময়ে তিনি গ্রাম সেবক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করার সুযোগ পান। পোস্টিং হলো বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত এক অতি দুর্গম ও প্রত্যন্ত গ্রামে। আজকের আধুনিক যুগের সাথে সেই সময়ের তুলনা করাটা সত্যিই কঠিন। কল্পনা করুন এমন এক গ্রামের কথা, যেখানে না ছিল যাতায়াতের জন্য কোনো ভালো রাস্তা, না ছিল সন্ধ্যার অন্ধকারে একটুখানি আলোর ভরসা বা বিদ্যুৎ। চারিদিকে শুধু আদিম নিস্তব্ধতা আর প্রকৃতির রুক্ষতা। কিন্তু একজন সরকারি চাকরিজীবী হিসাবে কর্তব্যের দায়বদ্ধতা ছিল অসীম। চাকরিতে জয়েন করা তখন শুধু জীবিকা ছিল না, ছিল এক বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ হাতে নিয়ে শুরু হলো এক তরুণের নতুন জীবন। কিছু মানুষ থাকেন যারা গল্পের বইয়ের চরিত্রের চেয়েও বেশি রোমাঞ্চকর। আজ আমি আপনাদের কাছে সেই জেঠুর কথাই বলবো, যার সাহস আর খেয়ালিপনা আজও আমাদের মুখে মুখে ফেরে। জেঠু ছিলেন অসীম সাহসী একজন মানুষ। ভয় শব্দটা তার অভিধানে ছিল বলে মনে হয় না। রাতের অন্ধকারে চোর ধরার জন্য দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে একাই ছুটে যেতেন। তখন তাকে দেখে মনে হতো কোনো পেশাদারি শিকারী। কত চোরের পেছনে ধাওয়া করে তাকে যে পাড়াছাড়া করেছিলেন ও নাজেহাল করেছিলেন তার কোনো ইয়ত্তা নেই। দুপুরের নির্জনতা যখন সারা পাড়াকেই ভাত ঘুমের চাদরে মুড়িয়ে দিত, জেঠুর মন তখন ঘরে টিকত না। ওনার বাড়ি কিছুটা দূরে জঙ্গলের মাঝে এক বিশাল পুকুর ছিল। সেই পুকুরের চারপাশ ঘিরে থাকা বড় বড় গাছগুলো ছিল তার পরম আশ্রয়। সবচেয়ে মজার ব্যাপার ছিল ওই পুকুর পাড়ে একটি বিশেষ গাছের ডাল, যেটা ঠিক পুকুরের জলের উপর ঝুলে থাকতো। জেঠু সেই ডালটিতেই বসেই তার দুপুরের তন্দ্রা বা দিবানিদ্রা সারতেন। ভাবুন তো, উত্তাল হাওয়ায় দুলে ওঠা সেই গাছের ডালে বসে ঘুমানোর জন্য যে অসীম মানসিক প্রশান্তি ও সাহসের প্রয়োজন, তা কেবল জেঠুর মতো সাহসী মানুষেরই ছিল। কেবল নিজের খেয়ালিপনা নয়, পাড়ার যে কোনো জটিল পরিস্থিতি বা সমস্যায় তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। কোনো বিপদের খবর আসলেই প্রথম সারিতে যিনি সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন, তিনি হলেন আমার জেঠু। অকুতভয় ও পরোপকারী এই দুয়ের এক বিরল মেলবন্ধন ছিল ওনার মধ্যে। জেঠুর চরিত্রে ছিল এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে তিনি যেমন শান্ত, অন্যদিকে ঝড়ের বেগে ছুটে গিয়ে চোর ধরতে পিছপা হতেন না কখনো। তার এই বহুমুখী ব্যক্তিত্বের পিছনে ছিল এক প্রবল মানসিক শক্তি। কোনো নিয়ম বা প্রথা তাকে বেঁধে রাখতে পারেনি কোনোদিন। তিনি নিজের নিয়ম নিজেই তৈরি করতেন। তার বিচার বুদ্ধি আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাকে সবার শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার জেঠু ছিলেন আমার জীবনের সেই সুপারহিরো। মানুষের সাহসের পরীক্ষা কোথায় হয় জানেন? যখন সে একা অন্ধকারে এমন এক জায়গায় যেখানে যুক্তির চেয়ে গা ছমছমে অলৌকিকতা বেশি শক্তিশালী। আমার জেঠুর জীবনেও এসেছিল এমন এক সন্ধি। জেঠুর গন্তব্য ছিল গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে, যেখানে না ছিল ভালো রাস্তা, না ছিল বিদ্যুতের আলো। সেই ঘুটঘুটে অন্ধকারে জেঠু যখন পথ চলছিলেন, তখন তার একমাত্র সঙ্গী ছিল নিজের পায়ের শব্দ। সাহসের চূড়ান্ত স্তরে না থাকলে এমন নির্জন পথে পা বাড়ানো অসম্ভব। আর সেই পথ ধরেই গ্রাম থেকে অনেক কিলোমিটার দূরে জেঠুকে আশ্রয় নিতে হয়েছিল
সেই চিহ্ন পরিত্যক্ত অট্টালিকায়। বাড়িটি ছিল পুরোপুরি ভুতুড়ে, যাকে লোকে হন্টেড বলেই এড়িয়ে চলত, যেটা জেঠুকে অফিসিয়ালি জানানো হয়নি পোস্টিং দেবার সময়। ওই বাড়ির উঠোনে আবার সমাধিও ছিল অনেক কজনের। নিচের ঘরগুলো ছিল ভগ্নপ্রায় এবং পরিত্যক্ত। জেঠু যখন ওই বাড়িতে পৌঁছেছিলেন তখন তিনি জানতেনই না ওই বাড়ির অন্ধকার ইতিহাস। বাড়ির উপরে একটি মাত্র ঘর ছিল, মোটামুটি মাথা গোজার মতো। দরজা থাকলেও জানলাগুলো ছিল সব ভাঙা, আর সেই ভাঙা জানালার ফাঁক দিয়ে আসা হিমেল হাওয়া আর নিকষ কালো অন্ধকার যেন কোনো এক অশুভ সংকেত দিচ্ছিল। জেঠু প্রথমে বুঝতেই পারেননি যে তিনি কোনো সরকারি জায়গায় নয়, বরং এক অভিশপ্ত জনহীন পুরীতে এসে পড়েছে। সাধারণ মানুষ হলে হয়তো আতঙ্কে সেই মুহূর্তেই স্থান ত্যাগ করত, কিন্তু জেঠু ছিলেন অন্য ধাতুতে গড়া। রহস্যময় সেই বাড়ির প্রতিটি কোণ যেন তাকে হাতছানি দিচ্ছিল। যে বাড়িকে সবাই হন্টেড বলতো, জেঠু সেখানেই কাটিয়ে দিলেন এক আশ্চর্য রাত। এটাই ছিল তার চরিত্রের আসল বিশেষত্ব। তিনি ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতেন। মায়ের করে দেওয়া রাতের খাবারটা খেয়ে জেঠু যখন শুতে গেলেন, তার আগে একবার চিন্তা করে নিলেন সকালে উঠে বাজারে গিয়ে কী কী কিনতে হবে, কারণ সেখানে আশেপাশে কোনো হোটেল ছিল না, তাই তাকেই নিজে রান্না করে খেতে হবে। মানুষ যখন একা থাকে তখন তার চারপাশের পরিচিত জগৎটাও যেন অচেনা রূপ ধারণ করে। আজ আপনাদের এমন এক রাতের কথাই বলছি, যেখানে নিস্তব্ধতা ছিল এক অদ্ভুত আশঙ্কার নামান্তর। কিন্তু মধ্যরাতে সেই নির্জনতা যেন ঘুমোতে দিচ্ছিল না। নতুন পরিবেশে খাপ খাইয়ে ঘুম আসতে একটু সময়ই নেয়। ঠিক সেই সময় কানে এলো এক অদ্ভুত শব্দ, হিস হিস, এক শীতল শব্দ, যা মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। জেঠু টর্চটা হাতে নিয়ে হিস হিস শব্দকে অনুসরণ করে যেই আলোটি ফেললেন, আবছা আলোতে দেখলেন মাথার উপর পরিবর্গাতে এক বিশাল বিষধর সাপ। সে পুরো পরিবর্গটা জুড়ে নিজের আধিপত্য জানান দিচ্ছে। অন্ধকারে অস্ত্রহীন অবস্থায় প্রকৃতির এই আদিম শক্তির মুখোমুখি হওয়া বীরত্ব নয়, বরং বোকামি। সেই রাতটি ওনাকে শিখিয়েছিল ভয় আর সাবধানতার মাঝে এক সূক্ষ্ম রেখা থাকে, যা মানুষকে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। তারপর কখন যে জেঠু ঘুমিয়ে পড়েছিলেন তা আর মনে নেই। কর্মব্যস্ত দিনের শেষে মানুষ যখন ঘরে ফেরে তখন সে চায় ক্লান্তি মুছে প্রশান্তি পেতে, কিন্তু নির্জনতা যদি প্রশান্তির বদলে এক অজানা অস্বস্তি নিয়ে আসে। আজকের পর্বে এই অংশটি আমাদের নিয়ে যাবে সেই লগ্ন। পরের দিন অফিস শেষ করে জেঠু যখন বাড়ির পথে পা বাড়ালেন, তখন তার সহকর্মীরা তাকে থেকে যাওয়ার অনুরোধ করছিলেন, কারণ গ্রাম থেকে অনেকটা দূরে বিদ্যুৎহীন সেই জনমানবশূন্য প্রান্তর, যেখানে আমাবস্যার চেয়েও বেশি অন্ধকার। কিন্তু জেঠু শুনতে নারাজ। তিনি ছিলেন স্বনির্ভর ও দৃঢ়চেতা, তাই প্রতিকূলতাকে তোয়াক্কা না করেই ফিরতে হলো সেই নির্জন অট্টালিকায়। বাড়ি ফিরে যখন ক্লান্ত শরীরটাকে একটু এলিয়ে দিলেন, তখন প্রথমবার ওনার মনে হলো ঘরে যেন কেউ নেই, কিন্তু কিছু একটা আছে। আর তখন থেকেই এক অবর্ণনীয় অস্বস্তি আর ঘাম যেন তাকে গ্রাস করছিল। তাই যখন তিনি স্নান করার সিদ্ধান্ত নিলেন আর স্নান করতে গেলেন, জলের ঝাপটার মাঝেও তার মনে হতে লাগলো অদৃশ্য কিছু চোখ যেন অনুসরণ করছে ওনাকে। এক অদ্ভুত টেলিপ্যাথিক অনুভূতি যেন তার মগজে ক্রমাগত আঘাত করছিল। কোনো এক অশরীরী সত্তা যেন নিভৃতে তাকে বলতে চাইছে, এখান থেকে চলে যাও, এই জায়গাটি তোমার জন্য নয়। মনোবিজ্ঞান বলে চরম নির্জনতায় আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে এমন কিছু কাল্পনিক উদ্দীপক তৈরি করে যা আমাদের সচেতন করে তোলে। কিন্তু সেই রাতে জেঠুর অভিজ্ঞতা কি কেবলই মনের ভ্রম ছিল? রান্নার আয়োজন করতে করতে তিনি যখন বারবার চারপাশটা দেখছিলেন, আর কেমন যেন এক অনুভূতি হচ্ছিল, কোনো এক অদৃশ্য শক্তি তার প্রতিটি পদক্ষেপ যেন লক্ষ্য করছিল।
অভিজ্ঞতা আর অনভিজ্ঞতার মাঝে যখন রহস্য এসে দাঁড়ায় তখন যুক্তি হার মেনে যায়। জেঠু কোনো দিন রান্না করেননি, কিন্তু আজ বাধ্য হয়েই বসাতে হয়েছিল। আর ঠিক তখনই অদ্ভুত ইন্দ্রিয়জ অভিজ্ঞতা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। আগুনের ধোঁয়ার বদলে এক তীব্র পচা গন্ধ নাকে আসছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই গন্ধ ছাপিয়ে জেঠু অনুভব করতে লাগলেন এক অসহ্য উত্তাপ। আর হঠাৎ করে সেই শান্ত ঘরে শুরু হলো এক ভীষণ তাণ্ডব। চারিদিকের বন্ধ দরজার ফাঁক দিয়ে শো শো শব্দে প্রচণ্ড ঝড় আছড়ে পড়তে শুরু করলো। সেই হাওয়ার দাপট এতটাই তীব্র ছিল যে ঘরের খুঁটি পর্যন্ত কেঁপে উঠছিল। জেঠু এক মুহূর্তের জন্য মনে করলেন সবটাই শেষ হয়ে যেতে পারে। ভয়ে আর আতঙ্কে তিনি কোনো মতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালেন। বারান্দার পা রাখতে জেঠু স্তম্ভিত হয়ে গেলেন। ঘরের ভেতরে যে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব তা ঘরের বাইরে ছিটে ফোটাও নাই। বাইরের প্রকৃতি একদম নিস্তব্ধ। তাহলে ঘরের সেই ধ্বংসলীলা কিসের ইঙ্গিত ছিল? সেটি কি কেবলই বায়ুমণ্ডলের কোনো গোলযোগ, নাকি কোনো অশরীরী সত্তা তার ঘরটি অধিকার কেড়ে নিতে চাইছিল? তীব্র বাতাসের দাপটে জানলাগুলো যখন দেয়ালে বারবার বাড়ি খাচ্ছিল বিকট শব্দ করে, তখন বারান্দায় দাঁড়িয়ে থাকা জেঠু সেই অবিশ্বাস্য নিস্তব্ধতাকে ছেড়ে যখন তিনি আবারও ঘরে ঢুকলেন জানলাগুলো বন্ধ করার জন্য, হঠাৎ ওনার চোখটি পড়ল সেই পেছন দিকের বাগানটির উপর। তিনি দেখলেন 8 থেকে 10 জন মানুষের সমাধি দেওয়া বেদিগুলো, যেটা ঘর থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। স্টোভের শিখা ও হেরিকেনের আলো সম্পূর্ণ নিভে গেল, যেন মনে হলো কোনো এক অদৃশ্য উপস্থিতির আলো। তিনি স্টোভ ও হেরিকেলটা বারবার জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হল না। সেই ঘুটঘুটে অন্ধকারে ঘরটি তখন বিভীষিকাময় হয়ে উঠল। যেটি অনুভব করতে শুরু করলেন কোনো এক পৈশাচিক উপস্থিতি। মনে হলো অন্ধকারের মেঝের উপর দিয়ে অনেকগুলো অবয়ব যেন চারিদিক দিয়ে তাকে ঘিরে ধরছে। তাদের গতি ছিল একদম ধীর, কিন্তু লক্ষ্য ছিল সুনিশ্চিত। গ্রাম থেকে 2 থেকে 3 কিলোমিটার বাইরে সেই একাধিক সমাধিস্থ দেওয়া বাড়িটিতে জেঠু তখন একা। ঘরটির মধ্যে বাতাসের তীব্রতায় যখন সব জিনিসপত্রগুলো আছড়ে আছড়ে পড়তে শুরু করল, তিনি বুঝলেন এখানে আর এক মুহূর্ত থাকা মানে অনিবার্য ধ্বংস। তাই সেই মুহূর্তে রান্নার আয়োজন, জিনিসপত্র সব সেই অভিশপ্ত ঘরের অন্ধকারে ফেলে কোনো দিকে না তাকিয়ে মাঠের আল দিয়ে অন্ধকারে যখন জেঠু দৌড়াতে দৌড়াতে লোকালয়ে এসে পৌঁছেছিলেন, তখন তার নিঃশ্বাস প্রশ্বাস যেন থমকে যেতে চাইছিল। গ্রামের মানুষজন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জেঠু হাঁপাতে হাঁপাতে এসে প্রত্যেকটা বাড়িতে গিয়ে কড়া নেড়ে ওনাদেরকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু অবশেষে সাড়া পেলেন। গ্রামবাসীরা উঠলেন এবং জেঠু তাদের কাছে সমস্ত কথা খুলে বল। এক অদ্ভুত নীরবতা গ্রাস করল গ্রামবাসীকে, কিন্তু বিস্ময় তখনও বাকি ছিল। গ্রামবাসীরা অবাক চোখে জেঠুর দিকে তাকিয়ে এক কঠিন সত্যের উন্মোচন করলেন। তারা জেঠুকে জানালেন তিনি যা দেখেছেন বা শুনেছেন তা কোনো ভুল নয়, ভ্রম নয়, বরং দৃঢ় বাস্তবতা। সেই অভিশপ্ত ভিটাতে যেই পা রেখেছে তারা আর কেউ লোকালয়ে ফিরে আসতে পারেনি। জেঠু এক জীবন্ত বিস্ময়। তিনিই একমাত্র ব্যক্তি যিনি সেই অশরীরী তাণ্ডবের কেন্দ্রস্থল থেকে সশরীরে ফিরে এসেছেন। বিজ্ঞানের ভাষায় একে আমরা কোইন্সিডেন্ট বা কাকতালীয় ঘটনা বলি। লোকালয় তাকেই আখ্যা দেয় দেবকৃপা। প্রশ্ন জাগে সেই বাড়ির অতৃপ্ত আত্মাগুলো কি জেঠুকে কোনো বিশেষ কারণে ছেড়ে দিয়েছিল, নাকি তার অদম্য ইচ্ছাশক্তি সেই অলৌকিক শক্তির ওপরে জয়ী হয়েছিল? প্রশ্নটা আপনাদের ওপরেই দেয়া থাকলো, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের চারিপাশেও কি এমন কোনো নির্জন বাড়ি আছে যা রহস্যের চাদরে মোড়া? এরকম কোনো বাড়ি বা গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আমি অন্য কোনো এপিসোডে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসব। আর আমার গল্পটি ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করে পাশে থাকবেন। কেমন? টাটা।